সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনের ফল মিলতে পারে কাল দুপুরে। অনিয়মের অভিযোগে 5টি প্যানেলের ভোট বর্জন। 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই সনদের খসড়া চূড়ান্ত, আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই। পুলিশের জন্য গঠন হচ্ছে স্বাধীন তদন্ত সার্ভিস, থাকবে আলাদা কমিশন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু। এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রশ্নবিদ্ধ, আছে কর্তৃপক্ষের উদাসীনতা। শুরুতেই ক্যাম্পাসে ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে রাত 10টার কিছু পর এই গণনা শুরু হয়। ফলাফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম। সকাল 9টায় শুরু হয় জাকসু নির্বাচনের ভোট গ্রহণ, চলে টানা বিকেল 5টা পর্যন্ত। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ছাত্রদল, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক সহ 5টি প্যানেল ভোট বয়কটের ঘোষণা দেয়। তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে পুনরায় নির্বাচন দাবি করেছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলেছে, নিশ্চিত পরাজয় টের পেয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। নির্বাচনে অনিয়মের অভিযোগে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হেদায়েত সীমান্ত। তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। সীমান্ত, ভোট গণনা এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন। এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? দোলা, আপনি জানেন যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাকসুর নির্বাচনের ভোট গ্রহণ চলে। রাত 10টার কিছু সময় পর, অর্থাৎ 10টা 15 মিনিটের সময় সেই ভোট গণনা শুরু হয়েছে। অর্থাৎ অনেক হলে রাত 8টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বিকেলের দিকেই ভিড় করেন বিভিন্ন হল সংসদগুলোতে, যার কারণে ভোট গণনা নিতেও দেরি হয়েছে। যার কারণে এখন পর্যন্ত আমরা দেখছি যে এখন হল সংসদগুলোর ভোট গণনা হচ্ছে, পরবর্তী ধাপে ধাপে শেষ হবে। অর্থাৎ কখন নাগাদ সেই ভোট গণনা শেষ হবে এবং কি ফলাফল দিবে সেটিও আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে কালকে দুপুর নাগাদ হতে পারে। এই যে অনিশ্চয়ত একটি নির্বাচন, আজকে সারাদিন, কালকে রাত থেকে যে উত্তাপ উত্তেজনা ছিল এবং কি আজকে সারাদিনও যে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা ভোট বর্জন করেছে, পাশাপাশি বাম সংগঠনের 3টি প্যানেল তারাও ভোট বর্জন করে রাতে। যার কারণে কিন্তু এই ভোটকে নিয়ে এখনও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে সেই ছাত্রদল মিছিল করেছে ভোট বর্জনের বিষয়ে। তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছে। তারা বলছে যে বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে এবং কি তারা মিছিল করছে, এটা তারা করতে পারে না। সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি আমরা যারা শিক্ষার্থীরা যে অভিযোগগুলো তারা করেছেন যে ভোট কারচুপি হয়েছে, ভোটের যে পরিবেশ বিনষ্ট হয়েছে, নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের যে দিনব্যাপী সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা ভোট দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। প্রায় 78% মানে 78% ভোট পড়েছে আমরা এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। যদিও আজকে সারাদিন কি হয়েছে আমি যদি একটু আমার সহকর্মী আব্দুল হালিমের কাছে একটু জানতে চাইব। তিনি সেই সকাল 7টা থেকে দিনব্যাপী 21টি হলে তিনি সেই ভোট গ্রহণ দেখেছেন এবং কি কি অভিযোগ বিভিন্ন প্রার্থীরা করেছেন সেই বিষয়টা আপনার কাছে জানতে চাইব। আসলে আজকে যে উত্তাপ উত্তেজনা এখনও চলছে, আমরা দেখেছি যে ছাত্রদল মিছিল করেছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও তাদের সেই প্রতিক্রিয়া তারা জানিয়েছে। আসলে পুরো দিনে আপনি কি দেখেছেন? ভোট আসলে কি সুষ্ঠু হয়েছে কিনা, তারা কি অভিযোগ করছে? আসলে অভিযোগের ক্ষেত্রে আমরা দুপুর 12:30টার দিকে আমরা জানতে পারি যে ছেলেদের যে একটি হল, যেটি তাজউদ্দিন হল, সেখানে একটি অভিযোগ আসে। সেখানে হচ্ছে যে ভোটার তালিকা যেটি সেখানে ছবি সংযুক্ত থাকার কথা, আসলে সেই ছবিগুলো সেখানে ছিল না। তাছাড়া আপনি এই আঙুলে যে কালিগুলো ইউজ করা হয় সেই কালিগুলো মুছে যাচ্ছে।
তো এক্ষেত্রে কোনো কোনো প্রার্থী বা যারা এখানে ভোটার আছে তারা এই অভিযোগটা করেছিলেন যে কালি যদি বারবার মুছে যায় তাহলে তো এখানে এক ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারে, আবার সেক্ষেত্রে ছবি না থাকলেও একটি সমস্যা, সেটা জাল ভোটের সম্ভাবনা থাকে। এ নিয়ে কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশন সেখানে গিয়ে সে একটি শুরু করে, তারপরে প্রায় আধা ঘন্টা পরে কিন্তু সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো অনিয়মের দৃশ্য আপনার চোখে পড়েছে কিনা? আমার চোখে এই বিষয়টি ছাড়া আর অনিয়ম আমি দেখতে পাই। তাছাড়া বিভিন্ন যারা প্রার্থী রয়েছে তারা বিভিন্ন হলে বিভিন্ন স্থান থেকে অনিয়মের কথা বলছে, আসলে সেগুলো নির্বাচন কমিশন আমাদের সেভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। এছাড়া আমরা রবীন্দ্রনাথ হলে আমরা একজন ভোটারকে বা সেখানে আটকের খবর পেয়েছি এবং ফজলতুন নেতা সেখানে আমরা কিছু অভিযোগ পেয়েছি। সব মিলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা যে আটক হয়েছে সেখানে আমরা ফুটেজ সংগ্রহ করতে গেছিলাম, কিন্তু এখানে নির্বাচন কমিশন সেখানে আমাদের কোনো সুস্পষ্ট আমাদের কোনো ধারণা দেয়নি এবং এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আটক ব্যক্তি কোথায় আছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে এটা আসলে নির্বাচন কমিশনের বিষয়, তারা আমাদের কাছে এখন হ্যান্ড ওভার করে দিই। ধন্যবাদ আপনাকে। ধুলা, আপনি শুনছিলেন যে সারাদিনের যে ভোটের যে কার্যক্রম চলেছিল, যে বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন প্যানেল যে অভিযোগগুলো করেছিল সেটা কিন্তু কোনো তথ্য প্রমাণ বা একেবারে একনিষ্ঠ কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। সেই অভিযোগগুলো নির্বাচন কমিশনও বলেছিলেন যে তারা যে এককভাবে বা ব্যক্তিগতভাবে তারা যে অভিযোগগুলো করছেন সেটি এখন দেখার বিষয় না, কিন্তু ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। সেই ভোটের ফলাফলেই তারা দেখতে পাবেন সেই সাধারণ শিক্ষার্থীরা সেই ভোটে অংশগ্রহণ করেছিল কিনা সেটি এখন দেখার বিষয়। অর্থাৎ কালকে দুপুর নাগাদ ফলাফল ঘোষণার পরেই জানা যাবে কে হচ্ছে জাকসুর আগামী দিনের বিপি, জিএস এবং কি এজিএস। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ডোলায় ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জাকসুর নির্বাচন ফলাফলের সর্বশেষ। দুই সহকর্মীর কাছ থেকে জানছিলাম জাকসু নির্বাচনের সবশেষ তথ্য। 1992 সালের পর আজ আবারও নির্বাচনের উৎসবে মেতে উঠল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকসুর পাশাপাশি 21টি হল সংসদের নির্বাচনে ভোট দিয়েছেন তারা। গণতান্ত্রিক এই চর্চায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সর্বস্তরের শিক্ষার্থীরা। 33 বছর পর কথা রাখল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবশেষে বৃহস্পতিবার জাকসু নির্বাচন দেখল শিক্ষার্থীরা। তাই কিছুটা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল 9টার পরপরই ভোটাধিকার প্রয়োগের জন্য আসতে থাকেন তারা। এবারের নির্বাচনে মেয়েদের 10টি ও ছেলেদের 11টি হলের 224টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। এতে পুরো ক্যাম্পাস পরিণত হয় উৎসবের কেন্দ্রে। নবনির্বাচিত প্রার্থীরা তারা 108টি নীলপদ্মই খুঁজে আনবে বিশ্ব সংসার তন্ন করে এবং এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করবে। এবং এই নির্বাচনে চলতে থাকে আর কি, আবার বন্ধ না হয়ে যায়, রেগুলার চলতে থাকে, রেগুলারই জাকসু হইতে থাকে, এটাই চাই। বাহিরে মেঘের গর্জন, পড়ছে অসম্ভব বৃষ্টি, তারপরও কিন্তু মানুষ থেমে নেই। এই ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখছি যে জাকসুর নির্বাচনকে উপলক্ষ করে স্টুডেন্টরা কিন্তু এখানে আসছেন এবং ভোট দিচ্ছেন। যেখানে টানা 2-1 দিন ছুটি পেলেই হলের শিক্ষার্থীরা ছুটে যান বাড়িতে। গত 9 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস না থাকলেও হলেই অবস্থান করেন অনেকে। তো এমন একজন প্রতিনিধি আসুক যিনি হচ্ছে স্টুডেন্টদের কথাও ভাবুক এবং হচ্ছে ক্যাম্পাসের প্রাণ প্রকৃতি নিয়ে তারা ভাবুক। স্পন্সার্ড কিছু পেজ মানে আইডি বুস্ট করা হচ্ছে কয়েকবার, তো এগুলো আমার মনে হয়েছিল যে নির্বাচন কমিশনের আরও বেশি দেখা উচিত ছিল, সতর্ক থাকা উচিত ছিল। ফার্স্ট টাইম ভোট দিচ্ছি, হয়তো এটাই আমাদের লাস্ট, এই অনুভূতি থেকে আসলে আমরা এসেছি এখানে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। আমি ভোট দিলাম তখন আমার সাথে আমাদের একজন ম্যাডাম ছিল, আমার ভোটটা যেন স্বচ্ছ হয় সেইটা পর্যবেক্ষণের জন্য, আর আমার ফ্রেন্ড আমাকে সহযোগিতা করেছে। জাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 11,834, ভিপি পদে 9 জন ও জিএস পদে 9 জন সহ 25টি পদের বিপরীতে 177 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বাতিল হওয়া 7 প্রার্থীর 5 জন বৈধতা পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি অনুষ্ঠিত হয়। এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানানের মতো ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় হট্টগোল হয়েছে। সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সভা বর্জন করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। আমাদের কথা হলো যে তোমরা যদি নির্বাচন আচরণবিধির মধ্যে যে আলোচনাগুলো হবে এটা নিয়ে যদি মুক্তিযুদ্ধের পর এই প্রথম রায়ের বাজারে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা। বৃহস্পতিবার সকালে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মোনাজাত করা হয়। বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না, এটা ব্যক্তি সাদিক কায়েম কিংবা অ্যাসেম্বলিদের বিজয় না, এটা শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন, নির্বাচিত করেছেন। এখন শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করা আমাদের কাজ, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা আমাদের কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ, তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সশস্ত্র জায়গায় সে ভয়েস রেজ করতে পারে আমাদের কাজ। তো শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। যাচ্ছি পরের প্রসঙ্গে। 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে সই করলে রাজনৈতিক দলগুলো এই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তুলতে পারবে না। স্বাক্ষরের জন্য এই চূড়ান্ত খসড়া বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। কিছু ক্ষেত্রে ভিন্নমত সহ মোট 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হওয়ার কথা বলা হয়েছে চূড়ান্ত খসড়ায়। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৃহস্পতিবার বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্ব পায়। সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে এবং এই দল এবং জোটগুলোর পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে 6 ধরনের প্রস্তাব এসছে। কমিশনের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে তাদের সাথে আমরা আলোচনা করেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আলোচনায় গণভোটের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরা ছাড়াও রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে যে কোনো বিষয়ে পরিবর্তন করা দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে জানান রাজনৈতিক দলের নেতারা। সংবিধান সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব প্রশ্নে আমরা ঐকমত্য এসেছি সেই সব প্রশ্ন বাস্তবায়ন করতে আগামী জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন, এই রকম একটি আইনি বিধান তৈরি করা ব্যাপারে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। আর জামায়াত জানিয়েছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে চায় তারা। জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের সংক্রান্ত সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে, অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জুলাই সনদে সমস্ত সুপারিশ বাস্তবায়নে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারবদ্ধ থাকার বিষয়েও আলোচনায় গুরুত্ব পায়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে
পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে যাতে কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই তদন্ত সম্পন্ন করা যায়। এর পাশাপাশি পুলিশের ভেতরে অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 586 জন রোগী। ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় এডিস মশা নিয়ন্ত্রণ, কিন্তু রাজধানী সহ সারা দেশে এই কার্যক্রম প্রশ্নবিদ্ধ। ঢাকা দক্ষিণ সিটির অবস্থা বেশ নাজুক। নাগরিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মশা বাড়ছে। মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দেওয়া আর লার্ভা ধ্বংস করতে পানি জমে থাকা স্থানে ওষুধ ছিটানো, এই দুইভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করে সিটি কর্পোরেশন। বাসাবাড়ির আশপাশ, নির্মাণাধীন ভবন ও রাস্তায় মাঝে মধ্যে এমন ওষুধ ছিটাতে দেখা যায়। কিন্তু এই কার্যক্রম মশা নিধন বা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর। ওষুধ মনে হয় না এই বছর শুরু হওয়ার পর তো ওষুধ দিচ্ছে। মশার ওষুধ এখন আগে দিত, এখনই দাঁড়িন দিতেছে না, কত সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত দিতেছে না। আমরা ওই যে আপনার দোকানে বেচে 200 টাকা একটা ওষুধের দাম, ওরা না স্প্রে করি। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্যক্তিগতভাবে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। 5ই আগস্টের পরে তো আসলে অনেক পরিবর্তন হয়েছে। আবার আপনারা জানেন যে আমাদের 1.5 মাস অফিস বন্ধ ছিল, সেখানে অনেক কিছু শিডিউল চেঞ্জ হয়েছে। জোনে যখন মশার কাজ করে, যেখানে লার্ভা পাওয়া যায়, মশার লোকরা যায়, কারণ 13 জন আছে কন্টিনিউয়াসলি ওরা ঘুরে, তো সেখানে যেখানে পায় ওরা কথা বলে পারে না, যে না এটা কন্ট্রোল হচ্ছে না, তখন ম্যাজিস্ট্রেট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গিয়ে মোবাইল কোর্ট করে তাদেরকে হয়তো জরিমানা করে। সিটি কর্পোরেশন তো আমাদের বাড়ির ভিতরে যে করবে না, সিটি কর্পোরেশন রাস্তাঘাটে করবে, বাড়ির আশেপাশটা করতে পারে। তা আমার বাসায় যদি ফুলের টবে পানি থাকে, বা আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যদি টাঙ্কির চারিদিকে পানি জমে থাকে, বৃষ্টির পানি হোক, যে পানি হোক, বা কোনো একটা কন্টেনারে যদি পানি জমে থাকে, সেটা তো সিটি কর্পোরেশন কিছু করতে পারবে না। চলতি বছর সারা দেশে 35,000-এর মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে 19 জুলাই রাজধানীর খিলগাঁও একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন সহ 3 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন হতে পারে 16 সেপ্টেম্বর। বৃহস্পতিবার শুনানি শেষে অভিযোগ গঠনের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক। এই মামলায় গ্রেপ্তার এক আসামি এসআই সুজন চন্দ্র সরকারের উপস্থিতিতে চিফ প্রসিকিউটর সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। পলাতক 4 আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেন অব্যাহতির আবেদন করেন। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সড়কগুলোতে আগুন জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিএনপি জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। কমিটির দাবি, জেলার 9টি উপজেলার বিভিন্ন সড়কের অন্তত 2 শতাধিক স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নেন। এর ফলে বাগেরহাট জেলা কার্যত অন্য সকল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে আন্তঃজেলা সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। বকেয়া বেতন না পাওয়ায় রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরের পর কুড়িল চৌরাস্তা এলাকায় ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা এই সড়ক অবরোধ করেন। শ্রমিকরা জানান, চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে 10 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন। আইএফআইসি ব্যাংকের 48তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সরাসরি অংশ অনুষ্ঠিত হয় ঢাকার আর্মি গলফ ক্লাবে। ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন বলেন, দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান ও অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে আইএফআইসি তার নেতৃত্বের অবস্থান পুনরুদ্ধারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কৌশলগত সংস্কারের মাধ্যমে কাজ করছে।
এছাড়া শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। নেপালের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সমঝোতা হয়নি। সেনাবাহিনীর সাথে দফায় দফায় আলোচনা করছেন আন্দোলনকারীরা। এদিকে 3 দিন অপেক্ষার পর বৃহস্পতিবার বিকালে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সামাজিক যোগাযোগ মাধ্যমের 26টি অ্যাপ বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে গত 8 সেপ্টেম্বর আন্দোলনে নামে নেপালের তরুণরা। এ সময় পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে মারা যায় অন্তত 30 জন। এ পরিস্থিতিতে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী। এরপর সারা দেশে কারফিউ জারি করা হয়। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ বহাল রাখা হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদরে গিয়ে আলোচনায় বসে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ নিয়ে কোনো সমঝোতা হয়নি। এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে খুলে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর আটকে পড়া বিদেশিরা নেপাল ছাড়ার সুযোগ পায়। কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর C-130B বিমান পাঠানো হয়। খেলোয়াড়দের নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকালে ঢাকায় অবতরণ করে। এতে খেলোয়াড় ছাড়াও কোচ, স্টাফ ও খেলা কভার করতে যাওয়া সাংবাদিকরাও ছিলেন। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিডিউরস বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। 3 সেপ্টেম্বর নেপালে যাওয়ার পর 6 সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল 9 সেপ্টেম্বর। এর মধ্যে বিক্ষোভ সহিংসতা শুরুর পর হোটেলবন্দি হয়ে পড়েন জামাল তপুরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাকসু নির্বাচনের ফল মিলতে পারে কাল দুপুরে। অনিয়মের অভিযোগে 5টি প্যানেলের ভোট বর্জন। 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই সনদের খসড়া চূড়ান্ত। আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই। পুলিশের জন্য গঠন হচ্ছে স্বাধীন তদন্ত সার্ভিস, থাকবে আলাদা কমিশন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু। এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রশ্নবিদ্ধ, আছে কর্তৃপক্ষের উদাসীনতা। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।